আচ্ছা দেখো, আমরা হচ্ছে জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন নিয়ে পড়াশোনা করছি। তো এর মধ্যে বিভিন্ন জায়গার নিকনাম নিয়ে আমরা আলোচনা করছি। অলরেডি একটা ক্লাস আমাদের হয়ে গেছে। তো আজকে এই ক্লাসটা আমরা কমপ্লিট করব, মানে আজকে এটা করলেই এটা কমপ্লিট হয়ে যাবে এই পার্টটা। তো শুরু করি, দেখো কি লেখা আছে। প্রথমে আমাদের যেটা রয়েছে, এমেরাল্ড আইল্যান্ড অর্থাৎ পান্না দ্বীপ। এমেরাল্ড আইল্যান্ড মানে হচ্ছে পান্না দ্বীপ। এমেরাল্ড আইল্যান্ড বা পান্না দ্বীপ কোন দেশকে বলে? এখানে আয়ারল্যান্ডকে এমেরাল্ড বা পান্না দ্বীপ বলে। আয়ারল্যান্ডকে কি নামে রাখা হয়? পান্না দ্বীপ বা এমেরাল্ড আইল্যান্ড বলা হয়। কেন বলা হয়? কারণ প্রচুর বৃষ্টিপাতের কারণে আয়ারল্যান্ডের গ্রাম ও প্রকৃতি পান্নার মতো গাঢ় সবুজ দেখায়। পান্নার কালার কি বলতো? পান্নার কালার হচ্ছে সবুজ। ঠিক আছে, পান্নার মতো গাঢ় সবুজ দেখায় কারণ এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। এই কারণে আয়ারল্যান্ডকে পান্না দ্বীপ বা এমেরাল্ড আইল্যান্ড বলা হয়ে থাকে। তারপরে হচ্ছে আমাদের পড়তে লাগবে হারমিট কিংডম অর্থাৎ ঋষির রাজত্ব। হারমিট কিংডম অর্থাৎ ঋষির রাজত্ব। ঋষির রাজত্ব বা হারমিট কিংডম বলা হয়ে থাকে কোরিয়াকে। জোন্স রাজবংশের সময় বাইরের বিশ্বের প্রভাব থেকে রক্ষা পেতে কোরিয়া দীর্ঘকাল স্বেচ্ছায় বিচ্ছিন্ন হয়েছিল। যেহেতু কোরিয়া অনেকদিন ধরে অন্যান্য সমস্ত রাষ্ট্রের থেকে পুরোপুরি বিচ্ছিন্ন অবস্থায় ছিল, তার জন্য কোরিয়াকে বলা হচ্ছে ঋষি রাজত্ব বা হারমিট কিংডম। ঋষিরা কি করে? অন্যান্য সমস্ত জায়গার থেকে নিজেকে বিচ্ছিন্ন রেখে ধ্যান জ্ঞানের মধ্যে সবসময় কি থাকে? মগ্ন থাকে। ঠিক একই রকম ভাবে কোরিয়াকে ওইভাবেই ধরা হয়েছে। যেহেতু দীর্ঘ সময় ধরে বিশ্বের বিভিন্ন প্রভাব থেকে রক্ষা পেতে কোরিয়া দীর্ঘকাল কি হয়েছে? অন্যান্য সমস্ত রাষ্ট্রের থেকে কি ছিল? ডিটাচ ছিল। তারপর দেখো আইল্যান্ড অফ ক্লোভস। আইল্যান্ড অফ ক্লোভস অর্থাৎ লবঙ্গ দ্বীপ। এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। আইল্যান্ডস অফ ক্লোভস লবঙ্গদ্বীপ বলা হয় জাঞ্জিবার। জাঞ্জিবারকে লবঙ্গদ্বীপ বলা হয়। তানজানিয়ার এই দ্বীপটি বিশ্বজুড়ে উন্নত মানের লবঙ্গ ও মশলা চাষের জন্য বিখ্যাত। তার জন্য, যেহেতু এখানে উন্নত মানের লবঙ্গ এবং মশলা চাষ হয়ে থাকে, তার জন্য তানজানিয়ার এই যে দ্বীপটা জাঞ্জিবার, নামটা ভালো মতো দেখবে কি লেখা আছে, জাঞ্জিবার। এই দ্বীপটাকে কি বলা হয়? লবঙ্গ দ্বীপ বা আইল্যান্ড অফ ক্লোভস বলা হয়ে থাকে। নেক্সট আমরা পড়বো হচ্ছে অ্যান্টিলিসের মুক্তা। অ্যান্টিলিসের মুক্তা বা পার্ল অফ অ্যান্টিলিস। পার্ল অফ অ্যান্টিলিস বা অ্যান্টিলিসের মুক্তা বলা হয়ে থাকে কিউবাকে। ক্যারিবীয় সাগরের বৃহত্তর অ্যান্টিলিস দ্বীপপুঞ্জে কিউবার সৌন্দর্য এবং ভৌগোলিক গুরুত্ব অপরিসীম। এই কারণে পার্ল অফ অ্যান্টিলিস বা অ্যান্টিলিসের মুক্তা কাকে বলা হয়ে থাকে? অ্যান্টিলিসের মুক্তা বলা হয়ে থাকে কিউবাকে। নেক্সট দেখো, ইউরোপের খেলার মাঠ। ইউরোপের খেলার মাঠ অর্থাৎ প্লেগ্রাউন্ড অফ ইউরোপ। এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। ইউরোপের খেলার মাঠ কাকে বলা হয়? প্লেগ্রাউন্ড অফ ইউরোপ কাকে বলা হয়? উত্তর হয়ে যাবে আমাদের সুইজারল্যান্ডকে। সুইজারল্যান্ডকে প্লেগ্রাউন্ড অফ ইউরোপ বা ইউরোপের খেলার মাঠ বলা হয়। পর্বতারোহণ, স্কিইং এবং শীতকালীন পর্যটনের প্রধান কেন্দ্র হওয়ায় চিত্রশিল্পী লেসলি স্টিফেন এই নাম দিয়েছেন। যাই হোক, ইউরোপের খেলার মাঠ বা প্লেগ্রাউন্ড অফ ইউরোপ কাকে বলা হয়? সুইজারল্যান্ডকে। প্লে অফ ইউরোপ বা ইউরোপের মহাযুদ্ধের স্থান বা ককপিট অফ ইউরোপ বা ওয়ার্কশপ অফ ইউরোপ, অনেক কটা নাম আছে, বুঝতে পেরেছ? তার মধ্যে জেনারেলি আমরা যদি দেখি, তাহলে ককপিট অফ ইউরোপ এই নামটাতে বেশিরভাগ বেশিরভাগ কোশ্চেনগুলি ককপিট অফ ইউরোপ নামেই আসে। ককপিট অফ ইউরোপ। ককপিট অফ ইউরোপ বা ইউরোপের মহাযুদ্ধের স্থান বলা হয় বেলজিয়ামকে। বেলজিয়ামকে বলা হয়, মনে রাখবে। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এইটাকে ককপিট বা মহাযুদ্ধের স্থান কেন বলা হয় বেলজিয়ামকে? কারণ ইউরোপের ইতিহাসের বহু ঐতিহাসিক যে যুদ্ধ, যেমন ইউরোপের যুদ্ধগুলির মধ্যে পড়বে যেমন ওয়াটারলু, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই সমস্ত যুদ্ধই কোথায় সংগঠিত হয়েছে? এই সমস্ত যুদ্ধ এখানে সংগঠিত হয়েছে বেলজিয়ামে। এই কারণে বেলজিয়ামকে বলা হয় ককপিট অফ ইউরোপ, ইউরোপের ককপিট বা মহাযুদ্ধের স্থান। আচ্ছা, ওয়ার্কশপ কেন বলা হয়? কারণ হচ্ছে এটি ইউরোপীয় শিল্প বিপ্লবের অন্যতম প্রারম্ভিক কেন্দ্র ছিল, তার জন্য ওয়ার্কশপ বলা হয়।
স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া, ভারতের মশলার বাগান, এটা খুব ইম্পর্টেন্ট। ভারতের মশলার বাগান স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে কেরালাকে। কেরালাকে বলা হয়ে থাকে স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের মশলার বাগান। কেন? কেন কি তোমরা যদি কেরালায় দেখো তাহলে কেরালায় প্রাচীনকাল থেকেই এলাচ, গোলমরিচ আর লবঙ্গ চাষের জন্য বিখ্যাত রয়েছে কেরালা। অর্থাৎ কেরালার মধ্যে গোলমরিচ তুমি অ্যাভেলেবেল পাবে, লবঙ্গ চাষ হয়, এলাচ চাষ হয়, তার জন্য কেরালাকে বলা হয় স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের মশলার বাগান। নেক্সট স্টোর হাউস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর গুদামঘর। পৃথিবীর গুদামঘর স্টোর হাউস অফ দ্য ওয়ার্ল্ড বলা হয় মেক্সিকো। মেক্সিকোকে বলা হয় স্টোর হাউস অফ দ্য ওয়ার্ল্ড। কেন বলা হয়? কারণ মেক্সিকো খনিজ সম্পদ, বিশেষ করে রূপা, পেট্রোলিয়াম, তামা, মানে এই সমস্ত মূল্যবান ধাতুতে সমৃদ্ধ। এই কারণে মেক্সিকোকে কি বলা হয়? স্টোর হাউস অফ দ্য ইন্ডিয়া, না ইন্ডিয়া কেন, স্টোর হাউস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর গুদামঘর। হাজার হাতির দেশ, হাজার হাতির দেশ কাকে বলা হয়? লাওস। লাওসকে বলা হয় হাজার হাতির দেশ। লাওসের প্রাচীন নাম ছিল লানহাং। লাওসের প্রাচীন নাম কি ছিল? লানহাং, যার অর্থ 10,000 হাতির দেশ। পঞ্চনদের দেশ, পঞ্চনদের দেশ কাকে বলা হয়? পাঞ্জাব। পাঞ্জাবকে বলা হয় পঞ্চনদের দেশ। পাঞ্জাবকে বলা হয় পঞ্চনদের দেশ। কেন? পাঞ্জাবের উপর দিয়ে কোন কোন নদী প্রবাহিত হয়েছে? একটা শতদ্রু, 2 বিপাশা, 3 ইরাবতী, 4 চন্দ্রভাগা, 5 ঝিলম। এই 5টা নদী কার উপর দিয়ে প্রবাহিত হয়েছে? পাঞ্জাবের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, তার জন্য পাঞ্জাবকে কি বলা হয়? পঞ্চনদের দেশ বলা হয়ে থাকে। যাই হোক, এটা আমরা জিওগ্রাফিতে পড়বো আরো ডিটেলসে। শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, ঝিলম, এই নদীগুলির গতিপথ থেকে শুরু করে এই নদীগুলি সম্পর্কে আরো ডিটেল আমরা পড়বো, ঠিক আছে, যখন সিন্ধু নদী আমরা পড়বো। হ্যাঁ, এটা জিওগ্রাফিতে পড়বো। পিষ্টকের দেশ, ল্যান্ড অফ কেকস, ল্যান্ড অফ কেক, কেকের দেশ। কেকের দেশ বলা হয় স্কটল্যান্ডকে। স্কটল্যান্ডের ঐতিহ্যবাহী ও বিখ্যাত ওট কেকস তৈরি সংস্কৃতির জন্য রবার্ট বার্নাস এই উপনাম দেন। তাহলে ল্যান্ড অফ কেকস কাকে বলা হয়? ল্যান্ড অফ কেকস বলা হয়ে থাকে স্কটল্যান্ডকে, ল্যান্ড অফ কেকস বলা হয়ে থাকে। উদীয়মান সূর্যের দেশ, উদীয়মান সূর্যের দেশ বলা হয়ে থাকে জাপানকে। কারণ এশিয়ার সবচেয়ে পূর্বে অবস্থিত হয়, সূর্য উদয়ের দৃশ্য এখানে আগে দেখা যায়। জাপানকে বলা হয় নিপ্পন, অর্থাৎ সূর্যের উৎস। যাই হোক, উদীয়মান সূর্যের দেশ কাকে বলা হয়? জাপানকে বলা হয়, কারণ জাপানেই প্রথম সূর্য ওঠে। কারণ এটা এশিয়ার সবচেয়ে পূর্ব স্থানে অবস্থিত, পূর্ব দিকে অবস্থিত। আচ্ছা, পূর্ব দিকে যে দেশগুলি রয়েছে সেই দেশগুলিতে আগে সূর্য ওঠে, এটাই আমরা জিওগ্রাফিতে জানি। তো যাই হোক, উদীয়মান সূর্যের দেশ যদি বলা হয় সেক্ষেত্রে উত্তর হয়ে যাচ্ছে কিন্তু জাপান। নেক্সট দেখো, মধ্যরাত্রের সূর্যের দেশ। এটাকে নরওয়ের হ্যামারফেস্টকে কি বলা হয়? মধ্যরাত্রের সূর্যের দেশ বলা হয়ে থাকে। কারণ এখানে কি হয়? সমুদ্রবৃত্তে অবস্থিত হয় গ্রীষ্মকালে। মে থেকে জুলাই মাসের মধ্যে নরওয়েতে মাঝরাতেও সূর্য দৃশ্যমান থাকে। মাঝরাতেও তুমি কি দেখতে পাবে? সূর্যকে দেখতে পাবে। তার জন্য সূর্যকে বলা হয় মধ্যরাতের সূর্যের দেশ বলা হয় নরওয়েকে। দক্ষিণ আফ্রিকার বাগান, দক্ষিণ আফ্রিকার বাগান বলা হয় নাতাল। নাতাল প্রদেশের উর্বর কৃষিভূমি, উদ্ভিদ ও সবুজ প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত মনোরম। এই কারণে দক্ষিণ আফ্রিকার বাগান কাকে বলা হয়? দক্ষিণ আফ্রিকার বাগান বলা হয় নাতাল। নাতালকে দক্ষিণ আফ্রিকার বাগান বলা হয়। নেক্সট জর্জ জর্জ ক্রস আইল্যান্ড। জর্জ ক্রস আইল্যান্ড, জর্জ ক্রস আইল্যান্ড বলা হয় মাল্টা। এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার জন্য পড়বে। জর্জ ক্রস আইল্যান্ড, মাল্টা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মাল্টার জনগণের অসীম সাহসিকতার জন্য দ্বিতীয় জর্জ গোটা দ্বীপকে জর্জ ক্রস উপাধিতে ভূষিত করেন। আচ্ছা, নেক্সট আমরা যেটা পড়বো, এটা এবার বিভিন্ন ধরনের শহর, তাদের নগরীর যে উপনাম, সেটা সিটি অফ গোল্ডেন গেট বা স্বর্ণ প্রবেশদ্বারের শহর। সিটি অফ গোল্ডেন গেট বা স্বর্ণ প্রবেশদ্বারের শহর বলা হয় সান ফ্রান্সিসকোকে। সান ফ্রান্সিসকোকে প্রশান্ত মহাসাগর এবং সান ফ্রান্সিসকো উপসাগরের সংযোগস্থলে বিখ্যাত গোল্ডেন গ্রেট ব্রিজ প্রণালীও অবস্থিত। তো যাই হোক, এখানে আমরা পড়বো
সিটি অফ গোল্ডেন গেট বা স্বর্ণ প্রবেশদ্বারের শহর কাকে বলা হয়? উত্তর হয়ে যাবে আমাদের সান ফ্রান্সিসকো। নেক্সট হচ্ছে আমরা এখান থেকে পড়বো সিটি অফ পোপ বা সেভেন হিলস বা ইটারনাল সিটি বা বলবো ইম্পেরিয়াল সিটি, এই সবকটাই হয়ে যাবে রোম। রোমকে কি বলা হয়? সিটি অফ পোপ, সেভেন হিলস, ইটারনাল সিটি বা ইম্পেরিয়াল সিটি বলা হয়ে থাকে কাকে? রোমকে বলা হয়ে থাকে। আচ্ছা, সিটি অফ পোপ কেন বলা হয়? কারণ হচ্ছে ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপের বাসভবন রোমের অভ্যন্তরে, মানে খ্রিস্টানদের যে ধর্মগুরু পোপ, তার যে বাসভবন অর্থাৎ বসবাসের স্থান, সেটা হচ্ছে রোমের অভ্যন্তরে অর্থাৎ ভ্যাটিকান সিটিতে। সেই কারণে এটাকে কি বলা হয়? সিটি অফ পোপ। সেভেন হিলস, রোম শহরটি 7টি পাহাড় নিয়ে গড়ে উঠেছে। কি কি 7টি পাহাড়? ক্যাপিটোলিন, প্যালাটাইন, মানে এখানে 2টা পাহাড়ের নাম হলো, আরও এরকম 5টা পাহাড় রয়েছে। টোটাল 7টা পাহাড়ের সমন্বয়ে গঠিত হয়েছে বা 7টা পাহাড় গড়ে উঠেছে এই শহরের মধ্যে। তার জন্য রোম শহরটিকে বলা হয় সেভেন হিলস। ইটারনাল বা ইম্পেরিয়াল কেন বলা হয়? রোমান সাম্রাজ্যের রাজধানী হিসাবে এর হাজার বছরের শাশ্বত ইতিহাসের জন্য এটাকে ইম্পেরিয়াল বা ইটারনাল বলা হয়। সিটি অফ স্কাই স্ক্রেপার বা এম্পায়ার সিটি, এম্পায়ার সিটি বলা হয় তাকে নিউ ইয়র্কে সারিবদ্ধ বিশাল উচ্চতার বহুতল ভবন, আকাশচুম্বী, অর্থাৎ অনেকগুলি মানে উচ্চতার বিল্ডিং রয়েছে, ঠিক আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক কেন্দ্র হয় এই নাম দেওয়া হয়েছে সিটি অফ স্কাই স্ক্রেপার বা এম্পায়ার সিটি। নেক্সট হচ্ছে সিটি অফ গোল্ডেন টেম্পল। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, সিটি অফ গোল্ডেন টেম্পল, এটা পরীক্ষার জন্য পড়তে লাগবে। সিটি অফ গোল্ডেন টেম্পল, এটা পরীক্ষা কিন্তু দেয়। সিটি অফ গোল্ডেন টেম্পল, এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সিটি অফ গোল্ডেন টেম্পল অর্থাৎ স্বর্ণ মন্দিরের শহর, স্বর্ণ মন্দিরের শহর বলা হয় অমৃতসরকে বলা হয় স্বর্ণ মন্দিরের শহর। এই অমৃতসর কোথায় রয়েছে? ভারতেই রয়েছে। হ্যাঁ, শিখ ধর্মাবলম্বীর প্রধান উপাসনালয় স্বর্ণ মন্দির। হরমন্দির সাহিব যেহেতু এখানে রয়েছে তার জন্য, মানে অমৃতসরে রয়েছে তার জন্য অমৃতসরকে কি বলা হয়? সিটি অফ গোল্ডেন টেম্পল, স্বর্ণ মন্দিরের শহর বলা হয়ে থাকে অমৃতসরকে। সিটি অফ প্যালেসেস বা প্রাসাদ নগরী বা আনন্দ নগরী বা সিটি অফ জয়। দেখো, সিটি অফ প্যালেসেস, প্রাসাদ নগরী, আনন্দ নগরী বা সিটি অফ জয় বলা হয়ে থাকে কলকাতাকে। এটাও ইম্পর্টেন্ট, এটাও কিন্তু স্টেটের পরীক্ষায় দিয়ে থাকে অনেক সময়। সিটি অফ জয় অর্থাৎ আনন্দের শহর বা আনন্দ নগরী। আর অনেক প্রাসাদ রয়েছে তার জন্য এটাকে বলা হয় প্রাসাদ নগরী বা সিটি অফ প্যালেস। আচ্ছা, ব্রিটিশ আমলে কলকাতায় প্রচুর রাজকীয় এবং ঔপনিবেশিক রাজপ্রাসাদ গড়ে উঠেছিল, তার জন্য এটাকে কি বলা হয়? প্রাসাদ নগরী, সিটি অফ প্যালেস। আচ্ছা, সিটি অফ জয় কেন বলা হয়? সিটি অফ জয় বলা হয় ডনেমিক ল্যাপিয়ারের লেখা উপন্যাস এবং কলকাতার প্রাণবন্ত সংস্কৃতির জন্য এই নাম দেওয়া হয়েছে। দেন হচ্ছে সিটি অফ ম্যাগনিফিসিয়েন্ট ডিস্ট্যান্স বা আড়ম্বরপূর্ণ প্রাসাদময়ী নগর, এটাকে বলা হয় ওয়াশিংটন ডিসিকে বলা হয়। ওয়াশিংটন ডিসিকে বলা হয় সিটি অফ ম্যাগনিফিসিয়েন্ট ডিস্ট্যান্স বা আড়ম্বরপূর্ণ প্রাসাদময়ী নগর। শহরে সুপরিকল্পিত দীর্ঘ রাস্তা, বিশাল চত্বর, রাজকীয় সব সরকারি অট্টালিকার কারণে এই নাম দেওয়া হয়েছে। মানে তোমরা যদি দেখো যে ওয়াশিংটন ডিসিতে রাস্তাগুলি অনেক বড় বড়, অনেকটাই চওড়া এবং রাস্তাগুলি পরিষ্কারও থাকে, অনেক পরিষ্কারও রয়েছে। প্লাস ওখানে যে আহ, ঘরগুলি রয়েছে, ঘর বলতে কি বিল্ডিংগুলি আছে, ওই বিল্ডিংগুলি খুব সাজানো, খুব সুন্দর এবং বিল্ডিংগুলি সাজানো দেখলে মনে হয় সবই যেন রাজপ্রাসাদ। এই কারণে ওয়াশিংটন ডিসিকে কি বলা হয়? আড়ম্বরপূর্ণ প্রাসাদময়ী নগর। নেক্সট হচ্ছে আমরা পড়ব সিটি অফ ড্রিমিং স্পায়ার্স। সিটি অফ ড্রিমিং স্পায়ার্স, এটা হচ্ছে অক্সফোর্ডকে বলা হয়, অক্সফোর্ডকে বলা হয় সিটি অফ ড্রিমিং স্পায়ার্স। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ভবনগুলো সুন্দর ও ড্রিমিং স্পায়ার বা গম্বুজ ও চূড়ার জন্য। ড্রিমিং স্পায়ার মানে কোথাও অর্থ হচ্ছে এখানে গম্বুজ আর চূড়ার জন্য এই নাম দেওয়া হয়েছে। গ্রানাইট সিটি এটা স্কটল্যান্ডে রয়েছে, অ্যাবারডিন। এখানকার সিংহভাগ মানে বেশিরভাগই ভিক্টোরিয়ান ভবন, স্থানীয়
ধূসর গ্রানাইট পাথর দিয়ে তৈরি। মানে ম্যাক্সিমাম এখানকার যে ভবনগুলি রয়েছে সেই ভবনগুলি কি দিয়ে তৈরি? গ্রানাইট পাথরে তৈরি, তার জন্য এটাকে কি বলা হয়? গ্রানাইট সিটি, স্কটল্যান্ড। আচ্ছা, কোয়েকার সিটি, কোয়েকার সিটি ফিলাডেলফিয়া, ফিলাডেলফিয়াকে বলা হয় কোয়েকার সিটি। কেন? এটা এর আগের দিনই আলোচনা করেছি। কোয়েকার সিটি ফিলাডেলফিয়া কেন বলা হয়? কারণ হচ্ছে খ্রিস্টীয় ধর্মীয় যে সম্প্রদায় কোয়েকার, কোয়েকার এক ধরনের খ্রিস্টানদের এক সম্প্রদায়। তারা কি করেছে? কোয়েকারদের দ্বারা উইলিয়াম পেন এই শহরটি পত্তন করেন। পত্তন কথার অর্থ হচ্ছে স্টার্ট করেন, শুরু করেন। হ্যাঁ, তা উইলিয়াম পেন এই ফিলাডেলফিয়া এই শহরটাকে শুরু করেছেন এবং খ্রিস্টানদের যে সম্প্রদায় কোয়েকার তাদের দ্বারা এটা উত্থাপিত হয়েছে। তার জন্য ফিলাডেলফিয়াকে কি বলা হয়? কোয়েকার সিটি বলা হয়ে থাকে। নেক্সট আমরা পড়ব কুইন অফ দি অ্যারাবিয়ান সি, কুইন অফ দি অ্যারাবিয়ান সি অর্থাৎ আরব সাগরের রানী। এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে, তোমাদের আমি কিন্তু বলে দিচ্ছি। কুইন অফ অ্যারাবিয়ান সি, আরব সাগরের রানী বলা হয় কোচি। কোচিকে বলা হয় আরব সাগরের রানী, ভারতে রয়েছে। কেন বলা হয়? 14 শতক থেকে আরব সাগরের প্রধান মশলা বাণিজ্য কেন্দ্র ও প্রাকৃতিক বন্দরের জন্য। মানে 14 শতক থেকে আরব সাগরের এই যে কোচি বন্দর রয়েছে, এটা হচ্ছে যে কোচি বন্দর রয়েছে সেটা হচ্ছে প্রধান মশলা বাণিজ্য কেন্দ্র আর প্রাকৃতিক বন্দর। এটা একটা প্রাকৃতিক বন্দর প্রথমত, দ্বিতীয়ত মশলার যে বিজনেস সেটা কিন্তু ভালোই এখানে চলে এই বন্দরের মধ্যে। তো তার জন্য কোচি বন্দরকে বলা হয় কুইন অফ দি অ্যারাবিয়ান সি। ভেনিস অফ দ্য নর্থ, ভেনিস অফ দ্য নর্থ উত্তরের ভেনিস বা উত্তর ভেনিস, এটা স্টকহোম। স্টকহোম এটাও ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার জন্য পড়বে। ভেনিস অফ দ্য নর্থ স্টকহোমকে বলা হয়। একাধিক দ্বীপ এবং খালের উপর গড়ে ওঠা এই শহরের জলপথের সৌন্দর্য ভেনিসের মতো, তার জন্য স্টকহোমকে কি বলা হয়? ভেনিস অফ দ্য নর্থ। উইন্ডি সিটি বা উদ্যান নগরী, এটা হচ্ছে শিকাগোকে উদ্যান নগরী বলা হয়। ঠিক আছে, শিকাগো। নেক্সট হচ্ছে, আচ্ছা পৃথিবীর কসাইখানাও বলা হয়। হ্যাঁ, এটা মনে রাখবা, শিকাগো পৃথিবীর কসাইখানাও বলা হয়। উইন্ডি সিটি মিচিগান হ্রদ থেকে আসা হিমেল বাতাস এবং শহরের ঠান্ডা আবহাওয়ার জন্য এটাকে উইন্ডি সিটি বলা হয়। উদ্যান নগরীকে বলা হয় এর সুবিশাল পার্ক এবং উদ্যান ব্যবস্থার কারণে এটাকে উদ্যান নগরীও বলা হয়। টুইন সিটি যমজ শহর। হ্যাঁ, যমজ শহরটা মনে রাখতে লাগবে, এটা ইম্পর্টেন্ট রয়েছে। এটা হচ্ছে বুদাপেস্ট, বুদাপেস্ট হাঙ্গেরিতে রয়েছে বুদাপেস্ট। এই বুদাপেস্টকে বলা হয় টুইন সিটি। দানিউব নদী দ্বারা বিভক্ত বুদা এবং পেস্ট নামক দুটি পৃথক শহর একত্রিত হয়ে গঠিত। মানে দুটা শহর রয়েছে, মিডিলে হচ্ছে দানিউব নদী, একদিকে হচ্ছে বুদা নামে এক ধরনের বুদা নামে একটা শহর রয়েছে, আরেক দিকে রয়েছে পেস্ট নামে আরেক ধরনের শহর। এই দুটাকেই বলা হয় একসাথে টুইন সিটি বলা হয়, টুইন সিটি। আচ্ছা, গোল্ডেন সিটি, গোল্ডেন সিটি জোহানেসবার্গ, জোহানেসবার্গ এটাকে বলা হয় গোল্ডেন সিটি। আচ্ছা, বিশ্বের অন্যতম বৃহৎ সোনা উত্তোলন কেন্দ্র হওয়ায় দক্ষিণ আফ্রিকার এই শহরকে সোনালী শহর বলা হয়। দি আই অফ গ্রিস বা গ্রিসের চোখ, গ্রিসের চোখ, দ্য আই অফ গ্রিস বা গ্রিসের চোখ বলা হয় এথেন্সকে, এথেন্সকে গ্রিসের চোখ বলা হয়। আচ্ছা, প্রাচ্যের ম্যানচেস্টার, প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয় ওসাকা, ওসাকাকে প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয়। চিরবসন্তের নগরী কুইটোকে বা ইকুয়েডর এটাকে বলা হয় চিরবসন্তের নগরী। দক্ষিণ ভারতের মন্দির নগরী মাদুরাই, এটা ইম্পর্টেন্ট, এটা পড়বে। দক্ষিণ ভারতের মন্দির নগরী কাকে বলা হয়? দক্ষিণ ভারতের মন্দির নগরী বলা হয় মাদুরাইকে। দক্ষিণ ভারতের মন্দির নগরী বলা হয় মাদুরাই। কেন বলো তো? ভারতের যে বড় বড় মন্দিরগুলি রয়েছে এবং প্রাচীন মন্দিরগুলি রয়েছে সেটা কিন্তু মেনলি মাদুরাইতেই রয়েছে ম্যাক্সিমাম মন্দির। এই যে মীনাক্ষী আম্মান মন্দির সহ অসংখ্য প্রাচীন ও বিশাল স্থাপত্য শৈলীর মন্দিরের জন্য এই মাদুরাইকে কি বলা হয়? দক্ষিণ ভারতের মন্দির নগরী। সুন্দর শহর, সুন্দর শহর হচ্ছে চণ্ডীগড়। এটি ভারতের প্রথম আধুনিক সুপরিকল্পিত ও পরিচ্ছন্ন সবুজ স্থাপত্যের শহর, যার জন্য সুন্দর শহরের তকমা দেওয়া হয়েছে চণ্ডীগড়কে। মন্দিরের শহর বা বিশ্বের প্রাচীনতম শহর, মন্দিরের শহর বা বিশ্বের প্রাচীনতম শহর বলা হয়ে থাকে বেনারসকে, বেনারস।
নেক্সট আমরা পড়বো ভারতের সবচেয়ে প্রাচীন জীবন্ত আধ্যাত্মিক নগরী। ও, এইটাই হচ্ছে ওই যে দেখো, ভারতের প্রাচীন জীবন্ত আধ্যাত্মিক নগরী হচ্ছে বেনারসি, ওই জন্য বিশ্বের প্রাচীনতম শহর বলা হয়। আচ্ছা, তারপর দেখো বাজারের দেশ বা শহর, বাজারের দেশ বা শহর বলা হয় কায়রোকে। কায়রোকে বাজারের দেশ বা শহর বলা হয়। নেক্সট দেখো, এবার আমরা সমুদ্র, নদ নদী আর অন্যান্য জলপথের উপর বেস করে করব। কি টু মেডিটেরিয়ান বা ভূমধ্য সাগরের চাবি। কি কি টু মেডিটেরিয়ান, কি মানে কে ই ওয়াই, হ্যাঁ কি, এই কি হচ্ছে চাবি। কি টু মেডিটেরিয়ান অর্থাৎ ভূমধ্য সাগরের চাবি বলা হয় জিব্রাল্টার প্রণালীকে ভূমধ্য সাগরের চাবি বলা হয় থাকে। এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। ভূমধ্য সাগরের চাবি কাকে বলা হয়? জিব্রাল্টার প্রণালীকে। নেক্সট তোমরা পড়বে আইল্যান্ড অফ পার্লস অর্থাৎ মুক্তার দ্বীপ। আইল্যান্ড অফ পার্লস অর্থাৎ মুক্তার দ্বীপ। মুক্তার দ্বীপ বলা হয় বাহরাইনকে, মুক্তার দ্বীপ বলা হয় থাকে, বাহরাইন এটাকে মুক্তার দ্বীপ বলা হয়। গেট অফ টিয়ার্স কান্নার দ্বার, হ্যাঁ এইটা মনে রাখতে লাগবে, এটা ইম্পর্টেন্ট। গেট অফ টিয়ার্স, গেট অফ টিয়ার্স কান্নার দ্বার। কান্নার দ্বার বা অশ্রুর দ্বার, এটা কিন্তু লেখা থাকে অশ্রুর দ্বার। গেট অফ টিয়ার্স কান্নার দ্বার বা অশ্রুর দ্বার, এটা পরীক্ষা কিন্তু এর আগে আসছিল, এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। এটা হচ্ছে বাবেল মানদেব। বাবেল মানদেব এটাকে কান্নার দ্বার বলা হয়, বাবেল মানদেব প্রণালীকে কান্নার দ্বার বলা হয়। এই বাবেল মানদেব কি? এটা একটা প্রণালী, কি করেছে? এটি লোহিত সাগর এবং এডেন উপসাগরকে যুক্ত করেছে, এই যে বাবেল মানদেব। কেন বলা হয়? বিপজ্জনক প্রবাল প্রাচীর এবং ঘন ঝড়ের কারণে প্রাচীনকালে বহু জাহাজ ডুবে মাঝি মাল্লাদের প্রাণহানি হতো। এই কারণে বাবেল মানদেবকে বলা হয় গ্রেট অফ টিয়ার্স কান্নার দ্বার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি আবারও বলছি, বাবেল মানদেব এটাকে কান্নার দ্বার বা অশ্রুর দ্বার বলা হয়ে থাকে। গেট অফ টিয়ার্স বাবেল মানদেব। আচ্ছা, নেক্সট হচ্ছে গার্ডেন অফ ইংল্যান্ড। গার্ডেন অফ ইংল্যান্ড বলা হয় কেন্ট। কেন্টকে গার্ডেন অফ ইংল্যান্ড বলা হয় কারণ এখানে কি বলতো, এখানে প্রচুর ফলের বাগান রয়েছে আর সুন্দর সবুজ খামার রয়েছে, তার জন্য গার্ডেন অফ ইংল্যান্ড। গিফট অফ নীল, নীল নদের দান, এটা ছোটবেলার থেকে তোমরা পড়াশোনা করে আসছো। নীল নদের দান কাকে বলা হয়? মিশরকে নীল নদের দান বলা হয়, তাই না? মিশরকে নীল নদের দান বলা হয়। জিওগ্রাফিতে তোমরা ছোটবেলার থেকেই পড়ে আসছো এটা। আচ্ছা, হেরিং পন্ড, হেরিং পন্ড ইম্পর্টেন্ট। হেরিং পন্ড অর্থাৎ হেরিং মাছের পুকুর। হেরিং মাছের পুকুর বলা হয় আটলান্টিক মহাসাগরকে হেরিং মাছের পুকুর বলা হয়। কেন বলা হয়? কারণ আটলান্টিক মহাসাগরে প্রচুর পরিমাণে হেরিং মাছ পাওয়া যায় বলে একে রসিকতা করে কি বলা হয়েছে? হেরিং মাছের পুকুর বলা হয়েছে। মানে মহাসাগরকে বলো, মহাসাগরকে কি বলেছে? পুকুর বলেছে, তবে এটা রসিকতার সাথে বলেছে আর কি, ঠিক আছে? হেরিং মাছের পুকুর বলা হচ্ছে আটলান্টিক মহাসাগরকে হেরিং মাছের পুকুর বলা হয়। আচ্ছা, নেক্সট দেখো পার্ল অফ প্যাসিফিক। পার্ল অফ প্যাসিফিক, পার্ল অফ প্যাসিফিক হচ্ছে ইকুয়েডর। গুয়ায়াকিল, গুয়ায়াকিল পোর্ট, এটাকে কি বলা হয়? এটাকে পার্ল অফ প্যাসিফিক বলা হয়, পড়তে লাগবে একটু। আহ, ধনী বন্দর রিচ পোর্ট, হ্যাঁ ধনী বন্দর বা রিচ পোর্ট এটা পড়তে লাগবে। ধনী বন্দর বা রিচ পোর্ট বলা হয় পুয়ের্তো রিকো। পুয়ের্তো রিকো এটাকে ধনী বন্দর বা রিচ পোর্ট বলা হয়, পুয়ের্তো রিকো, ধনী বন্দর বা রিচ পোর্ট। আচ্ছা, সরো অফ চীন, সরো অফ চীন, SORROW, সরো, সরো মানে দুঃখ। সরো অফ চীন বা চীনের দুঃখ বলা হয় হোয়াংহো। হোয়াংহো নদীকে, জানো না চীনের মধ্যে হোয়াংহো নদী রয়েছে, ইয়াংশি কিয়াং নদী রয়েছে, আমাদের হোয়াংহো নদী হচ্ছে চীনের দুঃখ বলা হয়। আচ্ছা, আচ্ছা এটার এই হোয়াংহো নদীর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে পিত নদী। পিত নদী, কেন পিত নদী বলা হয়? কারণ এতে হলুদ পলি মাটি থাকে। কোন ধরনের পলি মাটি রয়েছে? হলুদ পলি মাটি থাকে, তার জন্য এটাকে বলে কি হয়? পিত নদী। আচ্ছা, দেখো অতীতে কি হতো, এই যে হোয়াংহো যে নদী, এই নদীতে ঘন ঘন গতিপথ পরিবর্তন হতো, মানে
নদী তার রুটটাকে চেঞ্জ করে নিত বারবার, আর ভয়াবহ বন্যা হতো, এই কারণে প্রচুর মানুষ মারা যেত। তাই জন্য চীনের দুঃখ বলা হয় কাকে? হুয়াংহো নদীকে চীনের দুঃখ বলা হয়ে থাকে। তারপর দেখো, সুগার বাউল অফ ইন্ডিয়া, ভারতের চিনির পাত্র। ভারতের চিনির পাত্র বলা হয় উত্তরপ্রদেশকে, ভারতের চিনির পাত্র বলা হয়ে থাকে। আর বিশ্বের চিনির পাত্র যদি বলা হয় সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে কিউবা। কিউবা হচ্ছে বিশ্বের চিনির পাত্র। হ্যাঁ, বিশ্বের চিনির পাত্র বললে উত্তর হয়ে যাবে কিউবা। ও আচ্ছা, নিচেই দিয়েছি। সুগার বাউল অফ দ্য ওয়ার্ল্ড, এটা হয়ে যায় কিউবা, সুগার বাউল অফ দ্য ওয়ার্ল্ড। হোয়াইট ম্যানস গ্রেভ, মানে শ্বেতাঙ্গদের কবরখানা, এটা ইম্পর্টেন্ট। শ্বেতাঙ্গদের কবরখানা, হোয়াইট ম্যানস গ্রেভ, শ্বেতাঙ্গদের কবরখানা, এটা গিনি কোস্ট বা ঘানা, এটাকে বলা হয় কি? শ্বেতাঙ্গদের কবরখানা। কেন? গ্রীষ্মমণ্ডলীয় রোগ ব্যাধি যেমন ম্যালেরিয়া, হলুদ জ্বর ছড়িয়ে পড়ার কারণে অতীতে প্রচুর ইউরোপীয় শ্বেতাঙ্গ লোক এখানে মারা যেত। তার জন্য হোয়াইট ম্যানস গ্রেভ বা শ্বেতাঙ্গদের কবরখানা বলা হয় গিনি কোস্ট বা ঘানাকে। এটা আফ্রিকায় রয়েছে। নেক্সট দেখো, অ্যাড্রিয়াটিক সাগরের রানী ভেনিস, ইতালি। অ্যাড্রিয়াটিক সাগরের উত্তর উপকূলে নৌশক্তি ও বাণিজ্যের আধিপত্য বিস্তারকারী বিখ্যাত ঐতিহাসিক সুন্দর জলনগরী হচ্ছে তোমার কি? ভেনিস, যেটাকে অ্যাড্রিয়াটিক সাগরের রানী বলা হয়। নেক্সট হচ্ছে আমরা পড়ব পবিত্র স্থান, এটা ইম্পর্টেন্ট। পবিত্র স্থান বা পবিত্র ভূমি বা পবিত্র দেশ কাকে বলা হয়? প্যালেস্টাইনকে। মেনলি জেরুজালেম, এটা হচ্ছে খ্রিস্টান, ইসলাম, ইহুদি এই তিন প্রধান ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র ধর্মীয় স্থান। তার জন্য জেরুজালেমকে কি বলা হয়? পবিত্র স্থান বা পবিত্র ভূমি বা দেশ বলা হয়ে থাকে। তো তোমাদের এখানে দেখো, প্রথম দিন অনেক কয়টা করেছি, আজকে অনেক কয়টা করলাম, প্রচুর হয়ে গেল বুঝতে গেলে, বলতে গেলে। তার মধ্যে যেগুলো আমি ইম্পর্টেন্ট বললাম ওগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ওইগুলি পরীক্ষায় বেশি আসে। আর বাকিগুলোকেও তোমাকে পড়তে লাগবে, ঠিক আছে? পড়তে তো অসুবিধা নেই, পড়বে। আর এখানে যেটা করতে লাগবে, তোমার কোশ্চেন আনসার সলভ করতে লাগবে। কোশ্চেন আনসার সলভের মাধ্যমেই জিনিসগুলোকে তুলতে লাগবে। হ্যাঁ, চলো আমরা কোশ্চেন আনসার সলভ করে নিই, তাহলে বিষয়টা আরো ভালো মতো বুঝতে পারবো। কতটা মনে আছে আমরা দেখব। বলো, 20 নাম্বার কোশ্চেন করো। কোশ্চেন নাম্বার 20, এর আগের দিন 19 নাম্বার কোশ্চেন পর্যন্ত আমরা করেছি, আজকে আমরা 20 নাম্বার কোশ্চেন থেকে শুরু করব। দেখো এখানে কি বলেছে, জোন্স রাজবংশের সময় দীর্ঘকাল বাইরের বিশ্ব থেকে স্বেচ্ছায় বিচ্ছিন্ন থাকায় কোরিয়াকে কি বলা হয়? কোরিয়াকে কি বলা হয়? হারমিট কিংডম। এটা হয়ে যাবে হারমিট কিংডম, তাই না? দীর্ঘকাল কি ছিল? দীর্ঘকাল বিশ্বের থেকে নিজের ইচ্ছায় কি ছিল? ডিটাচ ছিল, তার জন্য এটাকে হারমিট কিংডম বলা হবে। আচ্ছা, নেভার নেভার ল্যান্ড, এর আগের দিনেই আমি বলেছিলাম নেভার নেভার ল্যান্ড স্যার উত্তর আমেরিকা। না, অস্ট্রেলিয়া। উত্তর অস্ট্রেলিয়া। উত্তর অস্ট্রেলিয়া হবে, কারণ ওখানকে স্থানটা ছিল দুর্গম আর জলবায়ু ছিল শুষ্ক, তার জন্য ওখানে বেশি লোক যেত না বা বসবাসও করতো না, এই কারণে এটাকে নেভার নেভার ল্যান্ড বলা হয়। উত্তর উত্তর অস্ট্রেলিয়া, এটা হয়ে যাচ্ছে উত্তর অস্ট্রেলিয়া, এটা হয়ে যাচ্ছে নেভার নেভার ল্যান্ড, এটা হয়ে যাচ্ছে উত্তর অস্ট্রেলিয়া। উত্তর অস্ট্রেলিয়া হয়ে যাচ্ছে কি? নেভার নেভার ল্যান্ড। আচ্ছা, ককপিট অফ ইউরোপ একটু আগে বললাম, বেলজিয়াম। বেলজিয়াম। বেলজিয়ামকে ককপিট অফ ইউরোপ বলা হয়, অর্থাৎ যুদ্ধের ময়দান হিসেবে পরিচিত হচ্ছে বেলজিয়াম। ককপিট অফ বেলজিয়াম না ককপিট অফ ইউরোপ বেলজিয়াম, এটা পরীক্ষায় কিন্তু আসে, এটা পরীক্ষার জন্য তোমাদের পড়তে লাগবে। আচ্ছা, ইটারনাল সিটি, ইটারনাল সিটি এটা হচ্ছে রোম হয়ে যাবে। রোম ইতালি। রোম ইটালি, রোমকে বলা হবে ইটারনাল সিটি, ইটারনাল সিটি বলা হবে রোমকে। নেক্সট আমরা যদি করি, পরের প্রশ্নের উত্তর দাও প্রত্যেকে। বিশ্বজুড়ে উন্নত মানের মশলা, এই যে মশলা এবং লবঙ্গ চাষের জন্য তানজানিয়ার কোন দ্বীপ আইল্যান্ড অফ ক্লোভস নামে পরিচিত? আইল্যান্ড অফ স্যার ক্লোভস। জাঞ্জিবার। হ্যাঁ, এটা উত্তর হবে জাঞ্জিবার। জাঞ্জিবার, এটার উত্তর হয়ে যাবে জাঞ্জিবার। আচ্ছা,
আমরা বলি জিব্রাল্টার প্রণালী, এটাকে বলা হয় ভূমধ্য সাগরের না কি টু মেডিটেরিয়ান, কি টু মেডিটেরিয়ান। হ্যাঁ, ভূমধ্য সাগরের চাবি, বাংলায় বলা হয় ভূমধ্য সাগরের চাবি, ভূমধ্য সাগরের ভূমধ্য সাগরের চাবি বলা হয় জিব্রাল্টার প্রণালীকে, ভূমধ্য সাগরের চাবি বলা হয় কি টু মেডিটেরিয়ান। আচ্ছা, বাহরাইন, বাহরাইন এটা হচ্ছে আইল্যান্ড অফ পার্লস, বাহরাইনকে বলা হয় আইল্যান্ড, আইল্যান্ড অফ পার্লস, এটা হয়ে যাচ্ছে বাহরাইন। মাল্টা, মাল্টা অনেকবার পড়লাম, মাল্টাকে বলা হয় জর্জ ক্রস আইল্যান্ড, জর্জ ক্রুজ আইল্যান্ড। জর্জ ক্রস আইল্যান্ড, এটা হলো মাল্টা, মাল্টাকে বলা হয় জর্জ ক্রস আইল্যান্ড। তারপর দেখো চিত্রশিল্পী লেসলি স্টিফেন স্কিইং ও শীতকালীন পর্যটনের কেন্দ্রবিন্দু হিসেবে সুইজারল্যান্ডকে কি নাম দেন? সুইজারল্যান্ডকে কি নাম দেওয়া হয়? দেখো, প্লেগ্রাউন্ড অফ ইউরোপ। প্লেগ্রাউন্ড অফ ইউরোপ, অর্থাৎ ইউরোপের খেলার মাঠ, ইউরোপের খেলার মাঠ, প্লেগ্রাউন্ড অফ ইউরোপ। ইউরোপের ককপিট তো হয়ে গেল বেলজিয়াম। ওয়ার্কশপ অফ ইউরোপ, ওয়ার্কশপ অফ ইউরোপ এটাও হয়ে যাবে বেলজিয়াম, এটাও বেলজিয়াম। ওয়ার্কশপ অফ ইউরোপ এটাও হয়ে যাবে বেলজিয়াম। গার্ডেন অফ ইউরোপ, গার্ডেন অফ ইউরোপ, আচ্ছা গার্ডেন অফ ইউরোপ মনে রাখবা নেদারল্যান্ডস, নেদারল্যান্ডস হবে, নেদারল্যান্ডস। গার্ডেন অফ ইউরোপ আমরা নেদারল্যান্ডসকে বলবো গার্ডেন অফ ইউরোপ। নেক্সট হচ্ছে দেখো ঐতিহাসিক ওয়াটারলু যুদ্ধ ও বিশ্বযুদ্ধ সংঘটিত হওয়ার কারণে বেলজিয়ামকে কি নামে ডাকা হয়? বেলজিয়ামকে কি নামে ডাকা হয়? একটু কোশ্চেনটা আবার হলো, আবার রিপিট হচ্ছে, বলো বেলজিয়ামকে কি? ককপিট অফ ইউরোপ। এটা হচ্ছে ককপিট অফ ইউরোপ নামে ডাকা হয়, ককপিট অফ ইউরোপ নামে ডাকা হয়। ভেনিস অফ দ্য নর্থ, ভেনিস অফ দ্য নর্থ হচ্ছে স্টকহোম, স্টকহোমকে বলা হয় ভেনিস অফ দ্য নর্থ, এটা হচ্ছে স্টকহোম। সিটি অফ ড্রিমস, স্বপ্নের শহর, স্বপ্নের শহর, স্বপ্ন নগরী, অ্যাকচুয়ালি স্বপ্ন নগরী বা স্বপ্নের শহর হচ্ছে মুম্বাই, মুম্বাই, মুম্বাই হচ্ছে মুম্বাই, এটা থিওরিতে ছিল না, মুম্বাই, মুম্বাইকে বলা হয় সিটি অফ ড্রিমস। আচ্ছা, প্রাচ্যের ম্যানচেস্টার, প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয় ওসাকা শহরকে, এটা ওসাকা। ওসাকা জাপানে আছে, জাপান। জাপান, জাপানে আছে, জাপানের ওসাকা শহরকে বলা হয় প্রাচ্যের ম্যানচেস্টার। আচ্ছা, নেক্সট হচ্ছে, এটা বলতে পারাই উচিত প্রত্যেকের, এলাচ, গোলমরিচ, লবঙ্গ চাষের জন্য বিখ্যাত ভারতের কোন স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া বলা হয়? স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া, কেরালা। হ্যাঁ কেরালাকে বলা হয় স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া। আচ্ছা, পাঞ্জাব হচ্ছে তোমাদের সপ্তনদীর দেশ। পঞ্চনদের দেশ, বা এই সপ্ত পঞ্চনদীর দেশ। পঞ্চনদের দেশ, আগে সপ্ত ছিল, এখন পঞ্চ হয়ে গেছে। হ্যাঁ আগে সাতটা ছিল দাদা, এখন পাঁচটা হয়ে গেছে। আগে সপ্ত কি করেছিল? সপ্ত সিন্ধু হয় ভাই। যাই হোক, তামিলনাড়ু, আগের সালে দুটো চলে গেছে না? তামিলনাড়ু, এখানে তামিলনাড়ুতে মাদুরাই মন্দির আছে, হ্যাঁ মনে রাখবা, এখানে মাদুরাই মন্দির কোথায় আছে? মাদুরাই মন্দির যদি বলো, মাদুরাই মন্দির, জায়গা জায়গা দাদা। মাদুরাই মন্দিরটা হচ্ছে তোমার হচ্ছে তামিলনাড়ুতে আছে, এটা একটু মনে রাখতে পারো, এইভাবে জায়গার নাম আমি জানি না অ্যাকচুয়ালি কি বলে। আচ্ছা, উত্তরপ্রদেশকে বলা হয় চিনির বাটি, না সুগার বাউল অফ ইন্ডিয়া, সুগার বাউল অফ ইন্ডিয়া, চিনির বাটি, চিনির বাটি, এটা হচ্ছে চিনির বাটি বলা হচ্ছে তোমার উত্তরপ্রদেশকে, ভারতের ক্ষেত্রে, তাই না, ভারতের চিনির বাটি অবশ্যই। আর যদি বিশ্বের চিনির বাটি বলা হয় তাহলে হচ্ছে কিউবা, হ্যাঁ তাহলে স্যার কিউবা। হ্যাঁ, তাহলে উত্তর হয়ে যাবে কিউবা, কিউবাকে বলা হয় বিশ্বের চিনির বাটি, যদি বলা হয় কাকে, বিশ্বের চিনির বাটি হচ্ছে কিউবা। আচ্ছা, নেক্সট হচ্ছে ঐতিহাসিক ও বিখ্যাত ওটকেক তৈরির সংস্কৃতির জন্য স্কটল্যান্ডকে ল্যান্ড অফ কেক,
বা পিষ্টকের দেশ নাম দেন কে? কোশ্চেনটা একদমই আলাদা না, মানে কোনটাকে কি বলে জানি, এবার নাম কে দিছে এগুলা তো জানা মুশকিল। উত্তর হয়ে যাবে দিন দাদা। রবার্ট বার্নস। রবার্ট বার্নস। রোবট বাম। হ্যাঁ, রবার্ট বার্নস। আচ্ছা। রুডইয়ার্ড কিপলিং, ইনি রুডইয়ার্ড কিপলিং, ইনি কানাডাকে বলেছিলেন লেডি অফ স্নো। কালকে পড়িয়েছিলাম। ইনি কানাডাকে কি বলেছিলেন? ইনি কানাডাকে বলেছিলেন লেডি অফ স্নো। লেডি অফ স্নো কে বলেছিলেন? লেডি অফ স্নো বলেছিলেন রুড ইয়ার্ড কিপলিং। আর লেসলি স্টিফেন, তিনি আহ, তিনি সুইজারল্যান্ডকে সুইজারল্যান্ডকে তিনি সুইজারল্যান্ডকে বলেছিলেন প্লেগ্রাউন্ড অফ ইউরোপ। প্লেগ্রাউন্ড প্লেগ্রাউন্ড অফ ইউরোপ। প্লেগ্রাউন্ড অফ ইউরোপ। প্লেগ্রাউন্ড অফ ইউরোপ। আর আমেরিকো ভেসপুচি আমেরিকো ভেসপুচি, তিনি ভেনেজুয়েলাকে আমেরিকো ভেসপুচি তিনি ভেনেজুয়েলাকে বলেছিলেন লিটিল ভেনিস। লিটিল ভেনিস। এই কয়টা একটু মনে রাখার চেষ্টা করবে, যদিও এখন পর্যন্ত ওইভাবে কোশ্চেন আসে নাই যে কে নামটা দিয়েছে। ঠিক আছে, নিক নেমটা কি সেটাই জানতে চেয়েছে ম্যাক্সিমাম এক্সামে। তবে হতেই পারে কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হতেই পারে, সেখানে জানতেই চাইতে পারে যে নামটা কে দিয়েছে, তাই না? হতে পারে। তো এই চারটা একটু মনে রাখবা, আমার মনে হচ্ছে এই চারটা ইম্পর্টেন্ট, সো এই চারটা আমি দিয়েছি। নেক্সট হয়েছে দেখো, এশিয়ার সবচেয়ে পূর্বে অবস্থিত হওয়ায় কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বা নিপ্পন বলা হয়? উদীয়মান সূর্যের দেশ বা নিপ্পন বলা হয় কোন দেশকে? কি হবে উত্তর? উত্তর হয়ে যাবে আমাদের কোনটা হয়ে যাবে বলো? জাপান। জাপান। হ্যাঁ, জাপান হয়ে যাবে উত্তর। জাপান হয়ে যাবে উত্তর। তুমি ক্লাস করছো না কেন রিয়া কয়েকদিন ধরে? তার পিটানো আছে। আচ্ছা, চীনকে কি বলা হয়? আচ্ছা, আচ্ছা, চীনের দুঃখ কোন নদীকে বলা হয়? চীনের দুঃখ কোন নদীকে বলা হয়? ওয়াংহো। হোয়া- ওয়াংহো বা কাংহো নদী স্যার। হোয়াংহো। আচ্ছা, পিত নদী কাকে বলা হয়? ওয়াংহোকে। আহ, তাহলে হোয়া- ওইটা ওয়াংহো। পিত নদী বললে হোয়াংহো। আচ্ছা, কোরিয়ার ক্ষেত্রে ল্যান্ড অফ মর্নিং ল্যান্ড অফ মর্নিং কাম মনে আছে? কালকে পড়িয়েছিলাম। ল্যান্ড অফ মর্নিং কাম ল্যান্ড অফ মর্নিং কাম, এটা হচ্ছে কোরিয়া। কোরিয়াকে বলা হয়। বা এটার মনে রাখবা হারমিট কিংডম। হারমিট কিংডম হারমিট কিংডম, এটা হচ্ছে কোরিয়া। জাপান তো হয়ে গেল আমাদের উত্তর। জাপান হয়ে যাচ্ছে উদীয়মান সূর্যের দেশ। থাইল্যান্ড হচ্ছে সাদা হাতির দেশ নাকি? সাদা হাতির দেশ। সাদা হাতির দেশ। আচ্ছা, এত সোজা সাপটা ভাষায় থাকবে না, লিখা থাকবে হয়তো শ্বেত হস্তির দেশ লেখা থাকবে, বুঝছো? শ্বেত হস্তির দেশ লেখা থাকবে। আচ্ছা, তারপরে দেখো পরেরটা বলো। সুমেরু বৃত্তে অবস্থিত হওয়ায় মে থেকে জুলাই মাসের মধ্যে মাঝরাতেও সূর্য দেখা যায় কোন দেশে? মাঝরাতেও সূর্য দেখা যায় কোন দেশে? স্যার নরওয়ে। নরওয়ে। নরওয়ের হ্যামারফেস্ট, তাই না? পার্টিকুলার জায়গাটা হচ্ছে নরওয়ের হ্যামারফেস্ট, এটা হয়ে যাবে উত্তর। আচ্ছা, ফিনল্যান্ড হচ্ছে সহস্র সরোবরের দেশ নাকি? আচ্ছা, ডেনমার্কটা বলো তো, ডেনমার্কটা কিসের শাশুড়ি ছিল? ডেনমার্ক কি ছিল? ডেনমার্কটা বলো। ইউরোপ শাশুড়ি। হ্যাঁ, ইউরোপের শাশুড়ি। হ্যাঁ, এটা ছিল ইউরোপের শাশুড়ি ছিল, ঠিক। আচ্ছা, নেক্সট চলে যাই আমরা 28 নম্বর কোশ্চেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অসীম সাহসিকতার জন্য রাজা দ্বিতীয় জর্জ গোটা মাল্টা দ্বীপটিকে কোন উপাধিতে ভূষিত করেছেন? অনেকবার বললাম এটা, বলো কোন উপাধিতে ভূষিত করেছেন? স্যার জর্জ
জর্জ জর্জ ক্রস আইল্যান্ড, জর্জ ক্রস আইল্যান্ড নামে ভূষিত করেছেন, জর্জ ক্রস আইল্যান্ড নামে ভূষিত করেছেন। আচ্ছা, এমেরাল্ড আইল্যান্ড, এমেরাল্ড আইল্যান্ড বলা হচ্ছে আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডকে বলা হয় এমেরাল্ড আইল্যান্ড, তাই না? গাঢ় সবুজ রূপের জন্য এটাকে কি বলা হয়? এমেরাল্ড আইল্যান্ড। এটা হচ্ছে আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডকে বলা হয় এমেরাল্ড আইল্যান্ড। আচ্ছা, আইল্যান্ড অফ পার্লস, আইল্যান্ড অফ পার্লস, মাল্টা, বাহরাইন, 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 বাহরাইন। পার্ল অফ অ্যান্টিলিস, পার্ট অফ অ্যান্টিলিস হচ্ছে কিউবা, কিউবা, এটাও কিউবাই হবে, হ্যাঁ কিউবা, এটা মানে করাই নেই। তারপরে দেখো 29 করো। ক্যাপিটোলিন ও প্যালাটাইন সহ 7টি পাহাড়ের উপর গড়ে ওঠার কারণে কোন শহরকে সেভেন হিলস বলা হয়? কোনটাকে সেভেন হিলস বলে? একটু আগে পড়ালাম 7টা। রোম, রোম, হ্যাঁ রোমকে বলা হয় সেভেন হিলস, রোম হয়ে যাচ্ছে সেভেন হিলস, ঠিক আছে। আচ্ছা, অক্সফোর্ডকে মনে রাখবার সিটি অফ ড্রিমিং বলা হয়, সিটি অফ ড্রিমিং হচ্ছে অক্সফোর্ড। বেনারস, বেনারস হয়ে যাবে মন্দিরের শহর, হ্যাঁ। আর এথেন্সকে বলা হবে দি আই অফ গ্রিস, দি আই অফ গ্রিস। নেক্সট দেখো 30 নাম্বার। বহু রাজকীয় এবং ঔপনিবেশিক দালান কোঠা থাকার কারণে ভারতের কোন শহরকে প্রাসাদ নগরী বা সিটি অফ প্যালেসেস বলা? এটা সবারই জানা উচিত যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা। বলো, সিটি অফ প্যালেস। কলকাতা, কলকাতা, হ্যাঁ কলকাতাকে বলা হয় সিটি অফ জয়, সিটি অফ প্যালেসেস, প্রাসাদ নগরী এগুলো বলা হয়ে থাকে কলকাতাকে। আচ্ছা, স্বর্ণ মন্দিরের শহর হচ্ছে অমৃতসর, অমৃতসরকে বলা হয় স্বর্ণ মন্দিরের শহর। মাদুরাই, মাদুরাইকে বলা হয় দক্ষিণ ভারতের মন্দির নগরী। আর চণ্ডীগড়, চণ্ডীগড়কে বলা হবে সুন্দর শহর। এগুলো তোমরা পরে যখন ভিডিওটা দেখবা দেখার সাথে সাথে একটু লিখে নিও, হ্যাঁ। আচ্ছা, অক্সফোর্ড শহরের ঐতিহাসিক ভবনগুলোর সুন্দর গম্বুজ ও চূড়ার জন্য এটিকে কি বলা হয়? একটু আগে বললাম নাকি না? সিটি অফ ড্রিমিং স্পায়ার, হ্যাঁ, সিটি অফ ড্রিমিং স্পায়ার্স এটা বলা হয়ে থাকে, সিটি অফ ড্রিমিং স্পায়ার্স বলা হয়। পরে দেখো, স্কটল্যান্ডের অ্যাবারডিন শহরের সিংহভাগ ভিক্টোরিয়ান ভবন কি দিয়ে তৈরি হয়? একে গ্রানাইট সিটি বলা হয়। কি দিয়ে তৈরি হয়? একে গ্রানাইট সিটি বলা হয়। অবশ্যই গ্রানাইট পাথর দিয়েই তৈরি হয়েছে, শুধু ধূসর গ্রানাইট। আচ্ছা, কোয়েকার সম্প্রদায়ের, কোয়েকার, কোয়েকার সম্প্রদায়ের ধর্মীয় সম্প্রদায়ের মাধ্যমে উইলিয়াম পেন কর্তৃক প্রতিষ্ঠিত শহর কোনটি? বলো। ফিলাডেলফিয়া, 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 হ্যাঁ ঠিক ফিলাডেলফিয়া। 34 নাম্বার। একাধিক দ্বীপ ও খালের উপর গড়ে ওঠার কারণে সুইডেনের স্টকহোম শহরকে কি বলা হয়? সুইডেনের স্টকহোম শহরকে বলা হয় উত্তর ভেনিস, কি বলা হবে? উত্তর ভেনিস বলা হয়। নেক্সট, দানিউব নদী দ্বারা বিভক্ত বুদাপেস্ট নামক দুটি পৃথক শহর একত্রিত হয়ে গঠিত যমজ শহর কোনটি? দুইটা মিলে একসাথে যমজ শহরটার নাম বুদাপেস্ট, বুদাপেস্ট। গ্রিক সভ্যতা, দর্শন ও শিক্ষা চর্চার কেন্দ্রবিন্দু হওয়ায় প্রাচীন এথেন্সকে কি উপনাম দেওয়া হয়েছে? প্রাচীন এথেন্সকে কি নাম? দি আই অফ গ্রিস, দি আই অফ গ্রিস, দি আই অফ গ্রিস। নেক্সট করো। বিষুবরেখার কাছে অবস্থিত হওয়া সত্ত্বেও উঁচু অবস্থানের ধরুন সারা বছরের বসন্তের আবহাওয়া থাকে কোন শহরে? কুইটো, কুইটো, হ্যাঁ কুইটো, কুইটো, হ্যাঁ কুইটো, 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 ঠিকই বলেছো কুইটো। প্রাচীন গ্রিক পৌরাণিক কাহিনী অনুযায়ী জিব্রাল্টার প্রণালী দুই পাশের পাহাড়কে কি বলা হতো?
জিব্রাল্টার প্রণালীর দুই পাশের পাহাড়কে কি বলা হতো? এটাকে বলা হয় হারকিউলিস স্তম্ভ। হারকিউলিসের স্তম্ভ বলা হবে। জিব্রাল্টার প্রণালীর দুপাশে যে পাহাড়গুলো থাকে সেই পাহাড়গুলিকে বলা হয় হারকিউলিসের স্তম্ভ। হ্যাঁ, এটা একটু মনে রাখবা, হারকিউলিসের স্তম্ভ বলা হয়। এটা থিওরিতে আছে, আমি স্কিপ করে গেছি, পড়াই নেই। থিওরিতে দেখবা আছে। বিপজ্জনক প্রবাল প্রাচীর ও ঝড়ের কারণে প্রাচীনকালে বহু জাহাজ ডুবির ঘটনা ঘটায়। বাবেল মানদেবকে, এইটা আমি বললাম বারবার ইম্পর্টেন্ট, বাবেল মানদেব প্রণালীকে কি বলা হয়? বাবেল মানদেব, বলো তো। গেট অফ টিয়ার্স। গেট অফ গেট অফ টিয়ার্স। টিয়ার্স। হ্যাঁ, স্যার, দুঃখের গেট দ্বার। অফ টিয়ার্স। হ্যাঁ, দুঃখের দ্বার বা অশ্রুর দ্বার বলা হয় বাবেল মানদেবকে। লাস্ট ওয়ান, কোশ্চেন নাম্বার 40। আটলান্টিক মহাসাগরে বিশেষ এক প্রজাতির মাছ প্রচুর পরিমাণে পাওয়া যায়, একে রসিকতা করে কি বলা হয়? হেরিং পন্ড। হেরিং। হেরিং পন্ড। হ্যাঁ, হেরিং পন্ড বলা হয়, হেরিং পন্ড। তো তোমাদের দেখো এখানে 40টা কোশ্চেন হলো, প্রত্যেকটার মধ্যে আমরা মোটামুটি ভাবে দেখো, পরেগুলো আর অ্যানালাইজ করলাম না, কেন বলো তো? অলরেডি এগুলো অনেকবার অ্যানালাইজ করা হয়ে গেছে, ঠিক আছে? ওই একই অপশন তোমরা পাবে, তোমরা নিজেরা করলেও পারবে, কোনো সমস্যা নেই। তবে এগুলা করলেই আশা করা যায় হয়ে যাবে, কেন কি দেখতেই পাচ্ছ যেগুলা প্রিভিয়াস ইয়ারে আসছে সেই কোশ্চেনগুলো তোলা হয়েছে, প্লাস যেগুলা প্রিভিয়াস ইয়ারে আসে নাই কিন্তু আসতে পারে আগামী দিন আমাদের এক্সামে, সেগুলা তোলা হয়েছে। মোটামুটি বলতে পারবো একটা কমপ্লিট ম্যাটেরিয়াল অনুযায়ী কিন্তু তোমাদের পড়ানোর চেষ্টা করা হচ্ছে। 100% বলবো না, তবে বলবো মোর দ্যান 90% কমপ্লিট ম্যাটেরিয়াল বলতে পারো তোমরা। এতটুকু করতে পারলেই কিন্তু তোমরা পরীক্ষা কেমন পাবে। তো যাই হোক, তোমাদের এতদূর পর্যন্তই থাকলো এটা। আর তোমরা কি আমার সাথে দাঁড়াও একটু